ততক্ষণ মস্তিষ্ক আপনাকে জ্বালাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, একবার যদি সফটওয়্যারে ঢুকিয়ে দেন কি চান, মস্তিষ্ক আপনাকে ওই দিকে নিয়ে যেতে থাকবে। ওরকম মানুষের সাথে আলাপ করে দেবে, যেখানে আলাপ করলে আপনার উত্তরণের পথটা অনেক বড় হয়ে যায়। আজকের পর থেকে আমি এখানকার ইয়াংস্টারদের বলে গেলাম, এরকম একটা স্বপ্ন নিয়ে রাখবে। 3 নম্বর একটা কাজ দিচ্ছি ছেলে মেয়েদের জন্য, বড়দেরকে সম্মান করা, টিচারদেরকে রেসপেক্ট করা। যেখানে পড়ছো সেই জায়গাটাকে সুন্দর রাখা। স্কুলে পড়ছো, 9-এ পড়ো, আর ম্যাডাম বকেছে, আর ওই কোণের ঘরের একটা ফ্যানের ডানা দুমড়ে দিয়ে বন্ধুদেরকে বলছে দেখেছিস কেমন দিলাম, আমাকে বকা। আরো বিরাট বড় হনু হবে জীবনে, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। যারা বড় হয় তাদের বৈশিষ্ট্যগুলোই আলাদা হয়। একজন গুরুজন যাচ্ছে, তুমি দেখলেই না পাশ দিয়ে চলে গেলে, আর দোয়া আশীর্বাদ পাবে না, তা কি করে হয়? দেখবেন কেউ কেউ বলে, আরে অমুকের ছেলে না দেখিস বড় হবে অনেকদিন। ওটা বলিয়ে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উত্তরণের পথ সহজ হয়। প্রত্যেককে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে যথাযথ, তারপরে জীবনটা সুন্দর হয়। 4 নম্বর একটা কাজ দিচ্ছি ছেলে মেয়েদের জন্য, যারা এখানে তোমরা আমাকে শুনছো, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কাজটা আমি এবার দিয়ে যাচ্ছি, এটা লাস্ট তোমাদের জন্য, যে আজকের পর থেকে যা চাইবে সেটা এত মনোযোগ দিয়ে চাইবে, এত আকুতি দিয়ে চাইবে, এত ভালোবাসা দিয়ে চাইবে, প্রত্যেকটা সিজদাতে চাইবে, প্রত্যেকটা মুহূর্তে চাইবে। রাতে শুতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে শুতে যাবে, দেখবে যে মিলে যাচ্ছে। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে কিছু চাইলে মিলে যায়, মন থেকে চাইতে হবে। ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনে থাকবেন। একটি স্যুট বুট পরা লোক তার সুটকেস নিয়ে ছুটছে এয়ারপোর্টে যাবে। এয়ারপোর্টে একটা অন্য কোনো রাজ্যে তার কনফারেন্স আছে, কথা বলতে যাবে, লাখ লাখ লোক তার কথা শুনতে আসবে, সে ছুটছে। এখন দেখা গেল জ্যাম লেগে গেছে সামনে, মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে যাচ্ছে, বিরাট বড় মানুষ। এখন জ্যাম থাকার কারণে গাড়িকে বলছে তুমি চলে যাও ড্রাইভার, আমি একটা দৌড়াচ্ছি, কোনো সামনে ওলা উবের পেলে উঠে যাব। সামনে দৌড়াচ্ছে একটা লোক, সবাই দেখছে, একটা গাড়ি পেলো, উঠে গেল, বলছে কত টাকা নেবে, এয়ারপোর্টে পাঠিয়ে দাও। এয়ারপোর্টে চলে গেছে। এয়ারপোর্টে গিয়ে নেমে দৌড়, যেখানে টিকিট কাউন্টারে চিলচাপ্পা মারছিল, যেই পৌঁছেছে ক্রু মেম্বারসটা বলছে স্যার আপনি অনেক ভাগ্যবান মানুষ, আর 10 সেকেন্ড লেট হলে আপনি এই প্লেন পেতেন না। বলছে ও মাই গড থ্যাঙ্কস, আমি পেয়ে গেলাম, লাখ লাখ লোক আমার জন্য অপেক্ষা করছে, কথা শুনবে। ছুটলো প্লেনে, গিয়ে প্লেনে উঠে গেল, লাস্ট লোক, দরজা বন্ধ হয়ে গেল, সিট বেল্ট পরলো, কি বলবে একটু মিলিয়ে নিচ্ছে, প্লেন টেক অফ করলো। 40 মিনিট প্লেন চলার পরে ওপরে প্লেনটা এরম দুলছে, ভীষণ ভয় পেয়ে গেল, সবাই চিৎকার করছে, ভেতর থেকে একটা আওয়াজ এসছে, সম্মানিত যাত্রীগণ ভয় পাবেন না, বিধ্বংসী ঝড় হচ্ছে বাইরে, আর যাওয়া সম্ভব নয়। কাছের একটি এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড করবে, আপনারা বসুন। প্লেন আস্তে 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 ল্যান্ড করার চেষ্টা করছে, দুলছে এরকম, কোনোভাবে পাইলট প্লেনটাকে ল্যান্ড করে দিল। ওপরে যে পরিমাণ ঝড় হচ্ছিল নিচে কম, যখন সবাইকে নামিয়ে দিল তখন ওই লোক নামলো, চিৎকার করে বলছে এ কি, এই আবহাওয়ায় প্লেন চালানো যাচ্ছে না, আমি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি, আমার লাখ লাখ লোক কথা শুনতে আসবে, এটা কি হচ্ছে? চিৎকার চেঁচামেচি শুরু করেছে। পেছন থেকে একটা লোক বলছে এক্সকিউজ মি স্যার, ঘুরে বলছে হ্যাঁ বলুন। বলছে আপনি ডক্টর রহমান? বলছে ইয়েস আমি ডক্টর রহমান। বলছে আমি আপনাকে চিনি, যে কনফারেন্সে যাচ্ছেন কথা বলতে, ওখানে আমিও যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কথা শুনতে, হতাশ হবেন না, আপনার হাতে আর 3 ঘন্টা আছে, বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি নেবেন, আর ভাববেন 80-90 গতিতে যেতে 3 ঘন্টায় পৌঁছে যাবেন। যেই বলেছে পৌঁছানো যায়, একটু শান্তি পেয়েছে, ও দৌড়ে ছুটেছে, গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে বলছে আমাকে এখানে নিয়ে যেতে হবে, কত টাকা নেবে বলো। রফা হয়ে গেছে, পেছনে বসলো, হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসে কাগজ বের করে দেখছে কি বলবে। গাড়ি ছুটছে 80-90 গতিতে ছুটছে। 1 ঘন্টা গাড়ি চলবার পর একটা বিরাট বৃষ্টি, এত বৃষ্টি সামনে দেখা যাচ্ছে না, তবু জোরে গাড়ি চলছে। 2টো রাস্তা হলো, একটা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। 40 মিনিট আবারও গাড়ি চলার পরে ড্রাইভার দেখলো যে ভুল রাস্তায় চলে এসছে, ফেরা যাবে না, কোনো বাইপাস নেই। ড্রাইভার তখনও গাড়ি চালাচ্ছে, যদি সাহেবকে বলি ভুল রাস্তায় এসেছি আমি শেষ। পেছন ঘুরে যেই বলেছে স্যার, বলছে আবার কি হলো? বলছে স্যার ভুল রাস্তায় এসেছি। যেই বলেছে ভুল রাস্তায়, কাগজগুলো ছড়িয়ে পেছনে হাত পা জোরে বলছে যা ইচ্ছা করো, আমাকে কিছু বলতে এসো না। বলছে স্যার জীবন আগে, মুহুর্মুহ বাজ পড়ছে, যে কোনো মুহূর্তে বাজ পড়ে মরে যেতে পারি। স্যার গাড়িটা আমি আগে নিয়ে যাচ্ছি, ছোট্ট কোনো বাড়ি টাড়ি পেলে আমি দাঁড়াচ্ছি, আপনি ওই বাড়িতে আশ্রয় নেন, বৃষ্টি থামলে দেখা যাবে কি করবো, যা ইচ্ছা করো। আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে, একটা একতলা ছোট্ট বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বলছে স্যার আপনি যান, আমি আসছি। ব্রিফকেসটা নিয়ে ওই দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, টুকটুক
করলো। 3বার করার পরে ভেতর থেকে একটা বয়স্ক ভদ্রমহিলা বলছে, কে ভেতরে আসুন, ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে চলে যাবেন। দরজা খুললো, আবছা অন্ধকার, দিন দরিদ্র পরিবারের একটা ঘর বোঝা যাচ্ছে। একটা ছোট্ট বা খাট নয়, তক্ত বসে বসলো, দেখছে একজন বয়স্ক ভদ্রমহিলা প্রার্থনা করছে পাটিতে বসে। অনেকক্ষণ 5-10 মিনিট 25 মিনিট হয়ে গেল, ভদ্রমহিলা উঠলো, লোকটা রেগে গেল যে আপনি বললেন যে ভেতরে বসতে, আপনি কি এত প্রার্থনা করছেন? কেউ যদি চুরি করে নিয়ে যায়? বলছে স্যার চুরি করার মতন আমার ঘরে কিচ্ছু নেই। তাহলে কি করছেন? বলছে প্রার্থনা করছি। বলছে কিসের? বলছে ওই দেখুন খাটের কোণে, ওই তক্তপোষের কোণে আমার ওই 13-14 বছরের নাতি শুয়ে আছে। 12-14 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়, কঠিন একটি রোগে আক্রান্ত। এই এলাকার সব ডাক্তারকে দেখিয়েছি, কেউ ওকে সারাতে পারছে না। লাস্ট যখন আমি একজন ডাক্তারের কাছে গেছি, বলল এখানে ওর কোনো চিকিৎসা নেই। আমি প্রার্থনা করতে শুরু করলাম, প্রতিদিন এরকম ওর জন্য প্রার্থনা করি, কারণ ওই ডাক্তার আমাকে বলেছে যে এখানকার কোনো ডাক্তার সারাতে পারবে না, দিল্লি যেতে হবে। আর ওখানে একজন ভারতবর্ষের সেরা ডাক্তার আছে যার নাম ডক্টর রামান, তার কাছে গেলে আপনার সন্তান সেরে উঠবে। আমি ডক্টর রামানের কাছে কি করে পৌঁছবো এই প্রার্থনা করছিলাম। ডক্টর রামানকে বলছে আপনি কে? পেছন থেকে একটা ভিজিটিং কার্ড বেরিয়ে গিয়ে বলছে আমি ডক্টর রামান। ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদে আর দেখে যে ডক্টর রামান আমার ঘরে। ততক্ষণে ব্রিফকেস খুলে সে ওই ছেলেটাকে চিকিৎসা করছে, দেখছে কি হয়েছে একটু একটু করে। কিছুক্ষণ আগে ওই প্লেন ওঠা, বিরাট বিধ্বংসী ঝড় নেমে গেছে, গাড়ি চলে যাচ্ছে, ভুল রাস্তায় এলো, ঠিক ঠিকানায় চলে এলো। अगेन अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে চাইলে মিলে যায়। প্লিজ আজকের পরে যেটুক চাইবেন, যা চাইবেন, এত মনোযোগ দিয়ে চাইবেন যে মিলে যাচ্ছে। লাস্ট ঘোষণা দিই, আমার ট্যাবটাতে, আমার ল্যাপটপটাতে 4000 কোর্স আছে, 4000 ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের প্রায় 12,000 ডেটা আমার কাছে আছে, যাদের সাথে আমার প্রতিদিনের যোগাযোগ, এবং পৃথিবীর 11টা দেশে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। ভারতবর্ষের এমন কোনো নামী শহর কোম্পানিজ নেই হোয়ার মাই স্টুডেন্টস আর নট ওয়ার্কিং। তারা প্রত্যেকেই দুর্দান্ত অবস্থানে আছে। আমার ভালো লাগে, আমার বালিশে মাথা দিলে ঘুম আসে যখন একজন সন্তান এরকম আমাকে ফোন করে যে স্যার আপনার কাছে গিয়েছিলাম, এই কোর্স করেছিলাম, ভালো আছি। আমার আব্বা সারা জীবন বারান্দায় শুয়েছে স্যার, 3 বছর চাকরি করছে, একটা ছোট্ট বাড়ি করেছি স্যার, আমার আজকে রাতে প্রথমবার আমার আব্বা ঘরের মধ্যে শোবে স্যার। কি আনন্দ তার, কাঁদে। আমার আব্বা প্রথম ঘরের মধ্যে শোবে, ওর কি আনন্দ। ছোট থেকে দেখেছে যে আব্বা বারান্দাতে শোয়, বাব্বার জন্য একটা ঘর ছিল না। এরকম ছেলেরা মানুষ হচ্ছে ভাবতে আমার ভালো লাগে। যদি আজকের পর থেকে আপনাদের কারো মনে হয় স্যার আমার সন্তান কোথায় পড়বে, কি পড়বে, কেন পড়বে, কত টাকা খরচ, স্কলারশিপের টাকা কোথায় পাবো, স্যার আপনি লাইন দেখিয়ে দেন, আপনি পথ তৈরি করে দেন। আপনার আর আমার দূরত্ব একটা ফোন কলের। প্লিজ আমি এই 4000 কোর্সের মধ্যে আপনার সন্তান ভালো ফোন টিপতে পারে, ব্যাস, ফোনের ও সফটওয়্যার ডেভেলপার হোক, ও শিখুক এডিটিং, তামিল সিনেমাতে ভিএফএক্স করবে, লাখ লাখ টাকা ও টাকা পাবে, যে ভালো খেলাধুলা পারে, স্পোর্টস ম্যানেজমেন্ট করুক, ও কেকেআরের টিম ম্যানেজার হবে, ও যা ভালোবাসে করুক। আপনি শুধু, আপনার মেয়ে কাঁথা সেলাই করতে পারে, কাঁথা সেলাই করুক, টেক্সটাইল ডিজাইন করবে, আমেরিকার কোন এক্সিবিশনে ওর কাঁথা দেখানো হবে এবং পুরস্কৃত হবে। ভালো শেফ, আপনি ভালো রান্না করতে পারেন, রান্নার কাজ করুন, দুনিয়ার সেরা শেফ হবেন। যা ভালো করবেন সেটা করুন, যা মনোযোগ দিয়ে। আমি 4000 কোর্স যদি কখনো মনে হয় যে আমার সন্তানের জন্য আমি আপনাকে হেল্পটুকু করে দিতে পারলে আমার ভালো লাগবে, কারণ ভালো কথা বলা একটা ইবাদত। আমি কিছু কথা ভালো বললে, সেই কথা দিয়ে কারো ভালো হলে, তাহলে আমারও ভালো হবে। সম্মানিত উপস্থিতি, শেষ করি। আমার মনে হয় কি এখানে যারা আমার মঞ্চে রয়েছেন, আপনারা যারা রয়েছেন, এর মধ্যে কেউ না কেউ একজন মানুষ রয়েছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈশ্বর একটু বেশি পছন্দ করে। হতেই পারে আপনার সৃষ্টিকর্তা আপনার কাজের জন্য, আপনার মূল্যায়নের জন্য একটু বেশি পছন্দ করে। আমি ওই মানুষটার জন্য একটা 10 সেকেন্ডের শপথ নেব। কে জানে এত সুন্দর আয়োজন, আমার মনে হয় যে এই শিক্ষা সেমিনার, এরকম আয়োজন যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ সবাইকে দেয় না। এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে 3500, একটা ব্লাড দিয়ে 6 জনের জীবন বাঁচতে পারে, তাহলে কত হাজার জনের জীবন বাঁচবে। এত সুন্দর কাজ করার যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা অত্যন্ত শক্তিমান এবং তাদের মধ্যে সেই অকাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগটা দিয়েছে। আপনার মধ্যে কোনো একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টি করতে একটু বেশি পছন্দ করে। এখানে বসে রয়েছেন ডাক্তারবাবুর কথা শুনছিলাম, সাহেবের কথা শুনছিলাম, এত সুন্দর কথা বলেন, আমার খুব ভালো লাগছিল শুনতে। আমি খুব শুনতে পছন্দ করি, অবজার্ভ করতে পছন্দ করি। তো আমার মনে হচ্ছে এর মধ্যে কেউ না কেউ আছে যাকে একটু বেশি পছন্দ
করে সৃষ্টিকর্তা। আমরা একটা 10 সেকেন্ডের শপথ নেব, ব্যবসায়ী হিসেবে আপনি, বাবা হিসেবে আপনি, আপনি মা হিসেবে, আপনি জেন জেডের এই প্রজন্মের একজন সন্তান হিসেবে আপনি কি চান একবার আপনি আপনার সৃষ্টিকর্তাকে বলে দিন। কে জানে আজকে ওই একজন মানুষের জন্য আমাদের সবার স্বপ্নটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে একটু উঠে দাঁড়াতে অনুরোধ করবো, প্লিজ প্লিজ কষ্ট করে একটু দুটো পা দিয়ে একটু উঠে দাঁড়াবেন প্লিজ, একটু উঠে দাঁড়াবেন প্লিজ সবাই। আমরা যারা এখানে, আপনি আমার কথা শুনেছেন, আমার অত্যন্ত ভালো লাগা রয়েছে, একটু হাতটা সামনে প্লিজ। 10 সেকেন্ড একটা শপথ নেবো। আজকে 2025 সালের আজকে 19শে নভেম্বর আমরা প্রত্যেকে বাবা হিসেবে, মা হিসেবে, সন্তান হিসেবে, ব্যবসায়ী হিসেবে বুকের বাম পাশে যে স্বপ্নটা লালন করি ওইটা আপনার ঈশ্বরকে জানিয়ে দিন। যা চান খুব গভীরভাবে 10 সেকেন্ডে আপনার ঈশ্বরকে জানিয়ে দিন। কে জানে কোনো একজন ভালো মানুষের জন্য আজকে আমাদের সবার স্বপ্নটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি রেডি 3 2 1 0 বললে চোখ বন্ধ করবেন। সবার স্বপ্ন আলাদা বলে আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি না, নিজের স্বপ্নটা আপনার ঈশ্বরকে জানিয়ে দিন। রেডি 3 2 1 0 স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ বসে যাবেন। আমি একটু কৃতজ্ঞতা জানিয়ে শেষ করি। এত লোক এখানে, আমার ভালো লাগছে। আমি বাংলার কোনো না কোনো মঞ্চে আমি বাসন্তী এই সোনাখালীর কথা বলবো ইনশাল্লাহ, যে এত লোক কথা শুনতে আসা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে 1 ঘন্টার মতন ওপরে বেশি কথা শোনা খুব কঠিন কাজ। আমি প্রথমেই বলেছি গজল শুনতেন, এর পরে শুনবেন বিরাট ধুমধাড়াক্কা আরও কিছু হবে, মনোযোগ থাকে, কথা মানুষ শুনতে চায় না। আপনারা এত মনোযোগ দিয়ে এত মানুষ পায়ে পায়ে দাঁড়িয়ে গেছেন, আমার একটা অহংকার, একজন বক্তার কাছে তার কথা শোনানোর থেকে বা যারা শুনবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি কোনো না কোনো মঞ্চে এই এরকম একটি অডিয়েন্সের কথা আমি বলবো আমার কৃতজ্ঞতায়, আমার ভালো লাগা রয়েছে। আর একটা কৃতজ্ঞতা একটু জানাই কি, আমি গতবারেও এসেছিলাম এবং গতবারের তুলনায় এবারের আয়োজনটা আমার আরেকটু বেশি ভালো লেগেছে। আমার অনেক কিছু শুনেছি, আমার এখানকার যারা ইব্রাহিম মোল্লা সাহেব রয়েছেন, মনিরুল সাহেব আমাকে ডেকেছে, এখানে আরও যারা ব্যক্তিরা রয়েছেন অত্যন্ত মনন চিন্তার দিক থেকে তারা অনেক বেশি সুন্দর, আমার ভালো লাগা রয়েছে। সুতরাং সব মিলে আমি যখন গাড়িতে 120 কিলোমিটার পথ পাড়ি দেব, এই স্মৃতি রোমন্থন করতে করতে যাব। किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, क्योंकि बड़ी कामयाबी वक्त मांगता है। थैंक यू सो मच। अस्सलाम वालेकुम। এত ভালো কাজের সাথে যে মানুষটা যুক্ত, আবেদিন হক আবিদ, এত ভালো মানের কাছে ভালো কাজ, এত ভালো কাজ, এত ভালো কাজের সঙ্গে যে মানুষ নিজেকে উৎসর্গীকৃত করে যুক্ত, তার জন্য হাততালিটা আরেকবার সবাই মিলে দেবেন। সেটা জিএসটি মুক্ত, জিএসটি মুক্ত, আরো জন মুক্ত, নামে জিএসটি মুকুব করে যা হচ্ছে সে আমরা জানি। খুব ভালো লাগলো আপনারা যেভাবে আছেন সেভাবে যদি থাকেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানের রসাস্বাদনে আপনাদের আমাদের সকলের সুবিধা হবে। আমাদের শিল্পীরা এসে গেছেন, এক্ষুনি আপনাদের স্বপ্নের শিল্পী আবুল কালাম আর হোজাইফা এবং সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটির পক্ষ থেকে, আর কেন্দ্রীয় জলসা কমিটি আর সোনাখালী স্বর্ণভূমি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতীক্ষায় থাকলো আগামী বছর এমনিতর মহতী অনুষ্ঠানে তিনি আসবেন। আরেকটা হাততালি সবাই মিলে দেবেন, চারদিক থেকে দেবেন। আবদিন সাহেব, আপনি একটা কথা বলেছিলেন যে আমি অতটা বোকা নই যে সবাই আমার কথা শুনবে। আপনি বোকা নন, কিন্তু আপনার ধারণা যে মিথ্যে সেটা কিন্তু সবাই প্রমাণ করে দিয়েছে। অনেক গুণ লোক বেশি, দেখুন তখন যা দাঁড়িয়েছিল তার থেকে অনেক বেশি লোক। আমরা আবার নেব আপনাকে, আমরা সমৃদ্ধ হলাম, আমরা কিছু শিখলাম, জানলাম এবং এগুলোকে মেনে চলবো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? ভালোর সাথে থাকতে হবে। রাতের বৃন্ত থেকে ফুটন্ত সকালকে চয়ন করে প্রতিটি সকালে সূর্যমুখী, প্রতিটি মানুষ অনেক সুখী বলতে হবে। আলোর উত্তরণের পথ চাই, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সে আলোর প্রগতির পথে বেয়ে আবার তাকে আমরা পাবো এবং এক্ষুনি আমরা মঞ্চে পাবো বাংলার 2 শ্রেষ্ঠ শিল্পী আবুল কালাম আর হুজাইফা। তারা এসে গেছেন। সুতরাং যে যেখানে আছেন সেখানেই থাকবেন, জায়গা ছাড়বেন না। যে যেখানে আছেন সেখানেই থাকবেন, আপনারা জায়গা ছাড়বেন না। এক্ষুনি তাদের মঞ্চায়ন ঘটবে।
বাংলার নিঃসন্দেহে সেরা শিল্পী আবুল কালাম হুজাইফা জায়গা ছাড়লে পরে আর জায়গা পাবেন না। সুরেলা কণ্ঠের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন এত 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 তাকত তাঁদের দিয়েছেন, এত প্রাণ শক্তি তাঁদের দিয়েছেন, একটা রাতও ফাঁক নেই। তার আসবেন এবং আপনারা সকলে যে যেখানে আছেন সেইভাবে থাকবেন, সেইভাবে থাকবেন। আমরা এক্ষুনি আমাদের শিল্পীদের মঞ্চায়ন ঘটাবো। এখন অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন। আরে সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। আপনাদের বলা হয়নি যে হ্যাঁ, এটা অবশ্যই এটা দাবি আছে। আর ডাক্তার মশিউর রহমান যেমনি তার প্রিয় পুত্র মেজবান নামে মেজবান নার্সিংহোম, আরেক পুত্র মাহিরের নামে গোসাবার আরামপুরে নার্সিংহোম, ছেলেরা ভালো জায়গায় পড়াশোনা করে। এবং আপনাদের জানাবো যে ডাক্তার বি ভট্টাচার্য তাঁর শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল হাসপাতাল এবং শিবগঞ্জে চম্পাবতী মহিলা সেবা সদন এবং নার্সিংহোম, এই ডাক্তারবাবু ডাক্তার বি ভট্টাচার্যের প্রাণের শিষ্য মশিউর রহমান, জোরে হাততালি বাজান। এবং ডাক্তারবাবুর একটা দাবি আছে, সে দাবিটি ডাক্তারবাবুই পেশ করবে। আজকের খুব সৌভাগ্যবান আমরা, বা আমি বিশেষ করে একই মঞ্চে আমি আমার শিষ্যকে অনেক বছর পর পেয়েছি। আমার আশীর্বাদ সবসময় ওর জন্য আছে। এবং আজ থেকে প্রায় 7-8 বছর আগে, ও তখন ছোট ছিল, এই মঞ্চে গজল শিল্পী হিসাবে এই মঞ্চেই গান গেয়েছিল। তাই এখন আমার অনুরোধে ও একটা আপনাদের সামনে গজল পরিবেশন করবে।